ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো সরকারের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি নিয়ে নতুন ধরনের পরিকল্পনা নিয়ে। আপনারা জানেন যে সরকার বিভিন্ন উপায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, যদিও সেটি এখনো পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি, অথবা সমালোচক যারা আছেন অথবা দেশের বিশেষজ্ঞ যারা আছেন তারা বলে আসছেন যে সরকারি পর্যায় থেকে নাগরিকদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেটি যথেষ্ট নয়, অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত, নানান ধরনের সেবা নাগরিকরা যথাযথভাবে পান না। সরকারও অনুধাবন করেছে যে সরকারের যে কর্মসূচিগুলো এখন চলছে স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে, সেখানে অনেক জায়গায় ওভারল্যাপিং রয়েছে, অনেক জায়গায় অপচয় হচ্ছে, বা একাধিক কর্তৃপক্ষ একই ধরনের সেবা দিয়ে যাচ্ছে, যে কারণে তারা একটি নতুনভাবে সমন্বিত প্রকল্প নিতে যাচ্ছে। পাশাপাশি কিছু অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নিয়েছে। দুটি প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো আগামী 5 বছরে সরকার করবে। এতে খরচ হবে প্রায় 16,000 কোটি টাকা। সরকার কোথায় কি ধরনের নতুন ধরনের সেবাগুলো চালু করবে বা এই সেবাগুলো কিভাবে নাগরিকদের কাছে পৌঁছে দিবে, এই নিয়ে টিভিএসে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট তাওসিয়া তাজমিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো যে সরকারের পরিকল্পনাগুলো কি। তাওসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যে স্টোরি, আপনি বলছেন যে সরকার আগামী 5 বছর ধরে নতুনভাবে চলমান কিছু সেবাই নতুনভাবে সরকার দিতে চায়। সরকার যে সেবাগুলো দিতে চায় বা এই নতুনভাবে দিতে চায়, কোন কোন সেবা দিবে এবং এই যে নতুনভাবে দেওয়ার সরকার প্রয়োজন ফিল করলো কেন? শুরুতে বলছি যে আমাদের যে রিপোর্টটা, এটা আমার সঙ্গে আমার কলিগ সাইফুদ্দিন সাহেব ভাই করেছে। আমরা দুজন মিলে রিপোর্টটা করেছি। আপনি জানেন যে এর আগেও আমরা এই ধরনের রিপোর্টই করেছি কয়েক মাস ধরে কিন্তু আলোচনা হচ্ছে যে সরকার, আপনি যে বললেন যে নতুনভাবে সেবা দিতে চাচ্ছে, যে 27 বছর ধরে কিন্তু একভাবে চলতো স্বাস্থ্যের কার্যক্রমগুলো, ওটাকে বলে সেক্টর কর্মসূচি। 36টা কখনো 32টা এরকম বিভিন্ন অপারেশন প্ল্যানের মাধ্যমে 4টা সেক্টর প্রোগ্রাম এর আগে শেষ হয়েছে। তো গত বছরের জুন মাসে 4র্থ সেক্টর কর্মসূচি শেষ হয়ে গেছে। তখন প্ল্যান ছিল যে 5ম স্বাস্থ্য কর্মসূচি শুরু হবে, এবং ওটাকেই বাংলাদেশ সরকার শেষ সেক্টর কর্মসূচি ধরে নিয়েছিল। কিন্তু তার মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং তারপর নতুন তত্ত্বাবধায়ক সরকার, আমাদের এখনকার যে বর্তমান সরকার ক্ষমতায় নেয়ার পর, তখন সেক্টর কর্মসূচি থেকে একেবারে বের হওয়ার প্ল্যান করে। 2 বছরে একটা এক্সিট প্ল্যান নেয়। সেই এক্সিট প্ল্যান আসলে এখন চলছে, যে সিদ্ধান্তের কথা আপনি বললেন। তো এক্সিট প্ল্যানের এখন 3টা প্রজেক্টের কথা বলছে, 2টার কথা আমরা আমাদের নিউজে বলেছি, 2টার ডকুমেন্টেশন পুরোটা হয়েছে, প্ল্যান হয়েছে, আর একটা চলবে। তো স্বাস্থ্যের যে কর্মসূচিগুলো আগে যেভাবে চলতো সেরকমই চলবে, যে সেবা দিত স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সেবাগুলোই দিবে, কিন্তু এখন আর 5 বছর মেয়াদি সেক্টর কর্মসূচির আওতায় নয়, এখন হলো প্রজেক্ট নিচ্ছে সরকার, এই প্রকল্পের আওতাগুলো হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য সেবা বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তর, তাদের মাধ্যমে আমরা দেখি যে আমাদের এই হাসপাতালগুলো পরিচালিত হয়। একেবারে ইউনিয়ন পর্যায়ে সরকারের যে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে সেটা থেকে শুরু করে মেডিকেল কলেজ হসপিটালগুলো তাদের মাধ্যমেই পরিচালিত হয়। আমরা এখানে দেখি রোগীরা আসে, কেউ হচ্ছে আউটডোর থেকে সেবা নিতে পারে, কেউ হচ্ছে ইনডোরেও সেবা নিতে পারে, ভর্তি হয়ে সেবা নিতে পারে। এইখানে কি বিশেষ কোনো পরিবর্তন সরকার আনবে, নাকি এইখানে শুধুমাত্র ওনাদের সিস্টেমেরই পরিবর্তন হবে, যে টাকাটা কোত্থেকে যাবে, ওষুধগুলো কোত্থেকে আসবে, এই পরিবর্তনগুলোই কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা হলো সিস্টেমের পরিচালনা পদ্ধতির পরিবর্তন হবে। এটা সাধারণ মানুষের উপর সেভাবে চিকিৎসা ব্যবস্থায় কোনো পরিবর্তন কিছু হচ্ছে। এটা আগে যেটা আমরা জানি যে উন্নয়ন বাজেট আছে, পরিচালন বাজেট আছে, তারপর এগুলোর মধ্যে একটা রাজস্ব থেকে, এখন ব্যয়টা রাজস্ব থেকে হবে। আগে সেক্টর প্রোগ্রামের মাধ্যমে দেখা যেত যে একই কর্মসূচিতে 2 বার ব্যয় হচ্ছে, ডুপ্লিকেশনের অনেক অভিযোগ থাকে, যে
কোনো একটা যন্ত্রপাতি হয়তো সেক্টর প্রোগ্রামের আওতায় কেনা হলো, কিন্তু সেই যন্ত্র চালানোর জন্য যে ম্যান পাওয়ার লাগবে সেটা আবার দেয়া হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যন্ত্রটা পড়েই থাকছে। ভবন অনেক নির্মাণ করা হয়েছে কিন্তু সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। এরকম অনেক ডুপ্লিকেশনের কথা বলছে সরকার, সে কারণে বের হয়ে আসছে। কিন্তু যে সাধারণ মানুষ সেবা নিতে যাচ্ছে এটাতে কোনো সমস্যা নাই, এটা আগের আপনার মতো চলবে। প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করি, আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করেন বা আপনার অনেক জানাশোনাও আছে। আপনি যে যন্ত্রপাতি কেনা হয় এবং সেইটা পরিচালনা করার জন্য লোকজন নিয়োগ করা হয় না, যে কারণে সেই যন্ত্রপাতি থেকে যে সুবিধা নাগরিকদের পাওয়ার কথা নাগরিকরা পায় না, এটা বলছেন। আমরা এটাও শুনি যে যন্ত্রপাতি কেনার পরে সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, এমনকি কোনো কোনো যন্ত্রপাতি একেবারেই স্থাপনই করা হয় না, চালুই করা হয় না, বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকে। মানে এই যে একটা অব্যবস্থাপনা অথবা রাষ্ট্রের অপচয়, এইটা বছরের পর বছর ধরে চলে আসছে। এটা বন্ধে কি সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, বা সামনের দিনে সরকার এই নিয়ে কি ভাবে? এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি সরকারের সঙ্গে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় এখন যেটা বলছে যে এই সমস্যাগুলো সমাধান হবে। এখন সেক্টর প্রোগ্রাম থেকে আমরা বের হয়ে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন, এখানে আরেকটা প্রজেক্ট থাকবে যেটাতে স্বাস্থ্য অধিদপ্তর, কমিউনিটি ক্লিনিক, এই ট্রাস্ট, এগুলো পরিচালনা করা হবে ওই প্রজেক্টের আওতায়। তো তখন দেখা যাবে যে এই সংকটগুলো কাটানোর চেষ্টা করবে। আপনি যেটা বললেন এটা আমরা দেখি যে হসপিটালগুলোতে যদি একটা লাইটও নষ্ট হয়ে যায় তাও তাদের সারানোর ক্ষমতা থাকে না অনেক ক্ষেত্রে। যন্ত্রপাতি, বড় যন্ত্রপাতি, সেগুলো নিমিউতে পাঠাতে হয়। নিমিউতে আবার তারা আমাদের সবসময় বলে যে ওদের জনবল নাই, 10-15 জন ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের তো হসপিটাল অনেক, তাদের যন্ত্রপাতি অনেক। তো এই সংকটগুলো সরকার আমাদের বলছে যে এখন হয়তো এগুলো কেটে যাবে। আমরা আশা করছি যে এই সমস্যার সমাধান হবে। মানে ওনারা কি এই যে আপনি বলছেন যে জনবল নেই, মানে এই যে পদ্ধতি পরিবর্তন করতে যাচ্ছে তাতে কি জনবল নতুন করে নিয়োগ করা হবে? জনবল নিয়োগ করা, এবং একটা হলো যে ক্ষমতাটাই হসপিটালগুলোকে দেওয়ার বিষয়ে অনেক ক্ষেত্রে এক্সপার্টরা বিভিন্ন সময় সাজেশন দিচ্ছে যে কেন সব কিছুই মানে কোনো হসপিটালে থেকে আসতে হবে, নিমিউতে যেতে হবে, তারপর আসবে এবং নিমিউ গিয়ে দেখবে, যন্ত্রটা নিয়ে আসবে। অনেকটা জটিলতা, অনেক সময় মেয়াদই শেষ হয়ে যায় যন্ত্রের। এবং আপনি যেটা বললেন যে যন্ত্রপাতি খোলাই হয় নাই, এটা চলছে অনেক বছর। তো এটা নিয়ে বিভিন্ন সময় এক্সপার্টরা সাজেশন দেয় যে এই ক্ষমতাটা হসপিটাল কর্তৃপক্ষকেই দেওয়া হোক, তারাই বাইরে থেকে দরকার হলে তারা যন্ত্রটা ঠিক করে নিবে। বা আপনার একটা বিষয় আছে যে আমাদের যে প্রাইভেট হসপিটালগুলো কিন্তু অনেক অত্যাধুনিক যন্ত্র কিনে। প্রাইভেট হসপিটাল অনেক কম টাকায় যন্ত্র কিনতে পারে বিদেশে থেকে, কিন্তু যখনই সরকারি হসপিটাল সেই যন্ত্রটা কিনতে যায় দামটা বেশি পড়ে যায়, এখানে দুর্নীতি থাকে। তো প্রাইভেট হসপিটালগুলো যেরকমভাবে যন্ত্র কিনে এবং কেনার সময় তারা কিন্তু চুক্তিতেই রাখে যে ঠিক করে দিতে হবে তাদের। সেই যে নেগোসিয়েশনটা করা, এই দক্ষ জনবল তৈরি করার জন্য কিন্তু এক্সপার্টরা বিভিন্ন সময় বলে যে প্রাইভেট হসপিটালের সঙ্গে না হয় বসে এটা শিখে নিক যে কিভাবে করা যায় যন্ত্রপাতি কেনা। তো এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এখনো সমাধান আসেনি এবং নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি সরকারের পক্ষ থেকে। তাওসিয়া, আপনি যেটা বলছিলেন যে সরকারের সেক্টরাল কর্মসূচি আর কি, এটার মাধ্যমে আমরা দেখি যে সরকার অসংক্রমণ ব্যাধি প্রতিরোধে অথবা চিকিৎসায় বেশ কিছু সরকারের উদ্যোগ আছে। আবার পাশাপাশি আমরা দেখছি দেশের জনগণের মধ্যে অসংক্রমণ ব্যাধি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা কয়েক ধরনের ব্যাধি তো আমাদের দেশে একটা বড়ভাবে দেখা দিয়েছে, যেটা আমরা দেখছি যে আমাদের দেশের মানুষকে ট্রিটমেন্ট আমাদের দেশের হাসপাতালগুলো, বিশেষ করে সরকারি হাসপাতালগুলো দিতে পারছে না। আমরা লিভারের ক্ষেত্রে দেখছি, আমরা হার্টের ক্ষেত্রে দেখছি, আমরা কিডনির ক্ষেত্রে দেখছি, এরকম আরও বেশ কিছু। এবং সবশেষে আমরা দেখছি যে ফুসফুস জনিত সমস্যাগুলোও মানুষের দিন দিন বেড়ে যাচ্ছে। এই অসংক্রমণ ব্যাধি মানে যাতে বিস্তার লাভ করতে না পারে বা মানুষ যাতে কম আক্রান্ত হয়, সেই কারণে কি সরকারের কোনো পরিকল্পনা আপনি দেখছেন?
সরকারের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলে সরকার বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন সময় নেয়। আপনি যে বললেন যে অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আগে থেকে কয়েক বছর ধরেই সরকারি হসপিটালগুলো জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পর্যন্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছিল। হাইপারটেনশন ডায়াবেটিসের ওষুধ বিনামূল্যে দিচ্ছিল, এখনও সেগুলো দেয়া হচ্ছে। ও এগুলো কি এখানে পর্যাপ্ত, বা সবাই পর্যাপ্ত না। গেলেই কি পায়? হ্যাঁ, পায়ে অনেক। এগুলো পাইলট প্রজেক্ট চলছে, তো এখনও সবখানে ছড়িয়ে যায়নি, এবং সেক্টর প্রোগ্রামের বন্ধ থাকার কারণে আবার ওষুধের সংকট কিন্তু দেখা দিচ্ছিল, যে সাধারণ একজন মানুষ যারা দরিদ্র রোগীরা যারা ওষুধ পাচ্ছিল তারা এই ওষুধটা পাচ্ছিল না। এখন যেহেতু বাজেট শেষ হয়েছে, নতুন বাজেট পাস হয়ে গেছে, এখন এই ওষুধ কেনা শুরু হবে, এই সংকটটা কেটে যাবে আর কি, এটা শোনা যাচ্ছে। আর আপনি বললেন যে ট্রিটমেন্ট অনেকগুলো হচ্ছে না। হার্টের ট্রিটমেন্ট এখন বাংলাদেশে অনেক সব ধরনের ট্রিটমেন্ট হয় হার্টের, কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট হয় না, এবং হার্টের কিছু চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। তো হার্টের চিকিৎসা যাতে দেশেই পর্যাপ্ত করা যায়, এজন্য সরকার কিছু উদ্যোগ নিয়েছে, এবং ক্যাথ ল্যাব বাড়ানো, চিকিৎসক তৈরি, এগুলোতে কাজ করছে। এবং লিভার ট্রান্সপ্লান্ট, আপনি যেটা বললেন, লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে অনেক দিন ধরে বন্ধ আছে। 20 সালে সর্বশেষ হয়েছে, এবং খুবই কম 3-4টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এখন এটা বড় পরিসরে যাতে চালু করা যায়, এজন্য সরকার আমাদের বারডেম হসপিটাল এবং জাতীয় গ্যাস্ট্রো লিভার হসপিটালে লিভার ট্রান্সপ্লান্ট কাজ শুরু, মানে উদ্যোগ একটা নিয়েছে। আগামী 3-4 মাসের মধ্যে শুরু হবে বলে জানা যাচ্ছে। আপনার কাছে সব শেষ কোশ্চেন, আমরা বিভিন্ন সময় শুনি যে সরকার স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ স্বাস্থ্য খাত ব্যয় করতে পারে না, তাদের ব্যয় করার সক্ষমতা নেই, অথবা ব্যয় করার ক্ষেত্রে নানান ধরনের জটিলতা আছে। এখন এই যে একটি নতুন প্রকল্প চালু হচ্ছে, আমরা দেখলাম যে 16,000 কোটি টাকা বরাদ্দ। 16,000 কোটি টাকা অনেক টাকা আমাদের কাছে মনে হয়। এই বরাদ্দের বেলাও কি আমরা একই চিত্র দেখব, যে এটা আসলে টাকা সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু কাজ হচ্ছে না বা ব্যয় করতে পারছে না, এমন হতে পারে? আপনার কাছে কি মনে হয়? স্বাস্থ্যে ব্যয় করতে পারে না, এটা অন্যান্য মন্ত্রণালয় এটা বলতে খুব আগ্রহ প্রকাশ করে, কিন্তু অনেক সময় আমরা যেটা কাজ করতে গিয়ে শুনি যে আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় করতেও দেওয়া হয় না। যে দেখা যায় যে আমার টাকাটা খরচ করা দরকার, এখন যেমন অপারেশন প্ল্যান বন্ধ, কিন্তু আমি ওষুধ কিনতে পাচ্ছি না, তো আমি ওষুধটা তো দরকার হসপিটালে, ওষুধ কিন্তু সরকারের হাতে টাকা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়তে, কিন্তু ওই টাকা সে খরচ করতে পারবে না, কারণ এখানে ওই কাজে বরাদ্দ না। এরকম বিভিন্ন প্রক্রিয়াটা এত বেশি জটিল করে দেয়, এবং তারপরেও বলা হয় যে ডক্টররা প্রশাসক হিসেবে ভালো না, তারা ব্যয় করতে পারে না। তো এটা তো খুব বেশি কঠিন সমস্যা না, ডক্টররা ঠিক আছে, তারা প্রশাসক হিসেবে ভালো না, ওখানে প্রশাসক নিয়োগ দিক বা তাদেরকে ট্রেনিং দিক। ট্রেনিং দিলে যদি অন্যান্য সবাই টাকা খরচ করতে পারে, হেলথ মিনিস্ট্রি কেন পারবে না? এবং হেলথের এমনিতেই আমরা বরাদ্দ খুবই কম পাই বাজেটের, এবং সেই টাকা খরচ করতে পারি না, এটা খুবই ব্যর্থতা। এবং আমাদের আসলে যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করি, আমরা চাই যে এই টাকাটা বরাদ্দটা বাড়ুক, এবং টাকাটা পুরোটা স্বাস্থ্যের জন্য খরচ হোক, মানুষের জন্য খরচ হোক, এবং সেজন্য সরকার উদ্যোগ নিক না কিভাবে টাকা খরচ করা যায়। আর অনেক তো এক্সপার্ট আছে, তাদেরকে কাজে লাগাক সরকার, এবং তাহলেই তো আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা কমে যায়, সাধারণ মানুষ উপকৃত হয়। ধন্যবাদ তাওসিয়া আপনাকে। এতক্ষণ ধরে আমরা তাওসিয়ার কাছ থেকে শুনছিলাম যে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বা চিকিৎসা সেবার উন্নয়নে কী কী উদ্যোগগুলো নিচ্ছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।